আওয়ামী লীগের লোকজন ঘোরাফেরা করা, মানে আপনি কি সব আওয়ামী লীগের লোককে নিয়ে জেলে ভরে দিবেন? এটা তো বাস্তবও না। এখানে হচ্ছে যে এলাকা পর্যায়ে যদি আপনি যান, আমি যদি ঢাকার পরিস্থিতি দেখি তাহলে জিনিসটা একরকম লাগে, কিন্তু এলাকা পর্যায়ে এখনো পর্যন্ত যে নেতাকর্মীরা ছিল তারা ওপেনলি ঘুরে বেড়াচ্ছে বা ঘরের মধ্যে বসে আছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। এবং স্থানীয় ভাবেও কিন্তু তো এলাকা পর্যায়ে মানুষজন বলছে তো যে আওয়ামী এখানে লীগ আসলে বাংলাদেশে মানে তারা খুবই ওপেনলি ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশে তো আমি তো দিন শেষে তো এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ একত্র হয়েছিল, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। বাংলাদেশের আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অভ্যুত্থান হয়েছে। বাংলাদেশের 30% লোক আওয়ামী লীগ করতে পারে। আওয়ামী লীগের বিরুদ্ধে না একীভূত হয়েছিল 15 বছর শেখ হাসিনার স্বৈর শাসনের বিরুদ্ধে একীভূত হয়েছিল এবং সেটাতে বিজয় লাভ হয়েছে, এবং সেই বিজয় আওয়ামী লীগের লোকজন ঘোরাফেরা করা, মানে আপনি কি সব আওয়ামী লীগের লোককে নিয়ে জেলে ভরে দিবেন? এটা তো বাস্তবও না। এখানে সব আওয়ামী লীগের লোকের বিষয় আসছে না, এখানে আসছে যে আওয়ামী লীগ একটা দলকে সিস্টেমেটিক্যালি একটা গণহত্যা চালিয়েছে। সেই সিস্টেম, সেই যে একটা দল সিস্টেমেটিক্যালি একটা সন্ত্রাসী সংগঠনের মতো ফাংশন করছে, সেটাকে সাধারণ মানুষ তারা আস্থা ঘুরে ছুঁড়ে ফেলে দিয়েছে। এটাই হচ্ছে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেখানের মধ্যে আওয়ামী লীগের এই গণহত্যাকারী সংগঠনের কোন ধরনের সামাজিক মানে বলা যায় পুনর্বাসন আমরা হইতে দিব না। এটা অন্তত আমাদের সাধারণ জনগণের একটা উমামা, দলের সামাজিক পুনর্বাসন, ব্যক্তির সামাজিক আচার, দুইটার নিয়ে নিশ্চয়ই আপনাদের সাথে আরো পরে আলাপ হবে। আপনারা যারা আন্দোলনের নেতৃত্বে ছিলেন, সেই সমন্বয়কদের নেতৃত্বে সরকারের মন্ত্রী উপদেষ্টা কেউ কেউ প্রতিপক্ষ রাজনৈতিক দলকে ঠেকাতে হাইকোর্টে কি হবে সেটা ঠেকাতে আপনারা কর্মসূচি দিচ্ছেন, রাষ্ট্রপতির অপসারণ চাইছেন, অপসারণ না করলে দুই কথা শোনাচ্ছেন, নতুন উপদেষ্টা কে নিয়োগ হবে সেটি নিয়ে আপনারা করছেন। আপনাদেরকে তো ভয় এখন লাগতেছেই আমরা যারা সাধারণ নাগরিক আছে। আপনাদের তো মনে হচ্ছে আপনারা যেহেতু অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, এখন আপনাদের কথাই আমাদের শুনতে হবে, সেটা ন্যায় হোক অন্যায় হোক, এই মুহূর্তের বাস্তবতা হোক। আপনারা কি এইটাই চাইছেন যে আমি সমন্বয়ক উমামা বলছি এসপি সাহেব কেসটি ড্রপ করুন, ওরকম হইতে চাচ্ছেন আপনারা? না, ওরকম ইন্টেনশন থাকলে তো আসলে এখানে আরো অনেক কিছু হওয়া সম্ভব ছিল। আমরা আসলে চাই আসলে মানুষকে সার্ভ করতে। এখন আপনি যে রাষ্ট্রপতি চুপুর কথা বললেন, রাষ্ট্রপতি চুপু তো তাকে যে অপসারণ করতে হবে এটা তো 5 আগস্টের রায়, এটা তো এখন এসে নতুন সিদ্ধান্ত না। বরং তখন আমাদের ছাত্রদের মধ্য থেকে কিন্তু একটা আমরা কনসিডারেশন দেখাই, যেহেতু দেশের কোনো ধরনের গভর্নমেন্ট নাই, গভর্নমেন্ট ফর্ম করাটা আমাদের একদম প্রাইমারি, আমাদের প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি। এবং গভর্নমেন্ট ফর্ম করার পরবর্তীতে যখন মানব জমিনে রাষ্ট্রপতি চুপ্পু উনি যখন এই তৎকালীন যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন, তখন আমাদের মধ্যে এই একটা কনসেনসাস দাঁড়ায় যে আমরা আসলে এই রাষ্ট্রপতিকে বর্তমানে আর চাই না এবং তাকে পদত্যাগ করানোটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে যখন আমরা বলছি যে এটা চাই না, আমরা কিন্তু ওই জায়গায় থেমে যাইনি বা আমরা রাস্তা দখল করে যা ইচ্ছা তা করে বেড়াইনি। আমরা কিন্তু পলিটিক্যাল অর্গানাইজেশন গুলোর সাথে বসেছি, সবার সাথে এখানে কথা বলে এখানে একটা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি, যেটাকে আমরা যখন আহ্বায়ক কমিটি তৈরি করি তখন আমরা এই কথাটি বলেছি যে জাতীয় ঐক্যমতটা গুরুত্বপূর্ণ। এই জায়গাটাই এখনো পর্যন্ত আমরা ফোকাস করছি যে এখানে রাষ্ট্র এখন যে পরিস্থিতির মধ্যে আছে সেটাকে টিকিয়ে রাখতে হলে তাকে যদি আমার মূলত সংস্কারমূলক জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু ন্যাশনাল একটা ইউনিটি, সকল পলিটিক্যাল পার্টি বলি, ছাত্র জনতা বলি, আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সকলের মধ্যে কিন্তু একটা অন্তত ন্যাশনাল ইউনিটি তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ। এবং এটাই কিন্তু সকলেরই আসলে ফোকাল পয়েন্ট হওয়া উচিত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তার মানে আপনি রাষ্ট্রপতি চুপুর কথা বলছিলেন যে তো আপনারা যে অপসারণটা প্রয়োজনীয় বলে মনে করতেছেন সেইটা ডক্টর ইউনূসের সরকার সেটি মনে করতেছে না, এইটা কি আপনাদের মধ্যে এক ধরনের দূরত্ব সৃষ্টি করতেছে? এখন ডক্টর ইউনূসের সরকার তারা যেভাবে করে সিদ্ধান্ত নিচ্ছে, তারা বিভিন্ন ধরনের পার্টির সাথে বসছে, তাদের একটা নিজস্ব মেকানিজম আছে যে ফরম্যাটে তারা একটা সিদ্ধান্তে পৌঁছায়। এখন আমি নিজে যেহেতু গভর্নমেন্টের অতটা কি বলা যায়, গভর্নমেন্ট কিভাবে কি সিদ্ধান্ত নিচ্ছে সে ব্যাপারে আমার আইডিয়া খুব বেশি নাই, বরং গভর্নমেন্টের যে ছাত্ররা আছে তারা সব থেকে বেটার বলতে পারবে এই প্রসঙ্গে। বরং আপনাদের কি এখন এরকম মনে হচ্ছে না তিনি আমার কথা শুনলেন না, তিনি শুনলেন ভুট্টো সাহেবের কথা? না, এই ফর্মে কেন হবে? মানে যেটা আপনি বলতে যাচ্ছেন যে এখানে আমরা এদের মধ্যে একটা অভিমানমূলক সম্পর্ক কাজ করছে, বিষয়টা এমন না। আপনি যদি ওভারঅল হিসাবটা দেখেন, সাধারণ যখন একটা অভ্যুত্থান হয়, হোয়াট ইজ মানে অভ্যুত্থান জিনিসটা কি? আগের বিদ্যমান যত সিস্টেম, বিদ্যমান যত ধরনের বন্দোবস্ত সেটা চেঞ্জ হয়ে একটা নতুন কিছুর থেকে একটা দেশ হাঁটে, একটা নতুন ধরনের সেটেলমেন্ট আসে এবং আমরা আসলে সেই নতুন সেটেলমেন্টটাকে সার্ভ করতে চাই, এটা আমাদের পারপাস। এখন অনেক সময় অনেক ঘটনা হয়তো রাষ্ট্রের মধ্যে ঘটনা সম্ভব হয় না,
কিন্তু কথাটা বলে যাওয়া গুরুত্বপূর্ণ, আমরা যে অভ্যুত্থানকে এখনো পর্যন্ত হোল্ড করি এবং জুলাই যে এখনো পর্যন্ত জীবিত আছে, মানুষের মধ্যে যে জুলাইয়ের আকাঙ্ক্ষাটা এখনো আছে। আওয়ামী লীগ এসে হাইকোর্টে আওয়ামী লীগের আইনজীবীরা এখানে শেখ হাসিনা সরকার বারবার দরকার এই ফর্মে স্লোগান দিয়ে যাবে, আর আমি তখন গণতন্ত্রের কথা বলে যাব। এইটা এভাবে করতে থাকলে তো আসলে বিষয়টা, আমি হয়তো গণতান্ত্রিক ভাবেই ভাবছি, কিন্তু এটা তো একটা মধ্যবর্তী সময়, এমন একটা সময় হাইকোর্টের পাঁচজন যেখানে হাইকোর্টের ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, দেশ হাইকোর্ট একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ওকে আমরা এবং আওয়ামী লীগ উইদাউট এনি রিমোর্স, তাদের মধ্যে ন্যূনতম একটা বলা যায় যে একটা ক্ষমা, মানে কি বলে যে একটা রিমোর্স নেই একটা দলের মধ্যে, এই লেভেলের বেহায়া। ওকে তাদের ক্ষেত্রে আপনি কি করতে পারেন? তারাই তো উল্টা আমাদেরকে বারবার এক ধরনের অসহায়তার মধ্যে ফেলে দিচ্ছে, যে বারবার আমাকে আওয়ামী লীগকে নিয়ে ভাবতে হচ্ছে, এমন ধরনের ট্র্যাপ, আপনারা এমন ধরনের আসলে বারবার বিরক্তি তৈরি করছে, সাধারণ মানুষের জন্য বিরক্তি তৈরি করছে আওয়ামী লীগ। হ্যাঁ রাইট। তবে আওয়ামী লীগকে বেশি পাত্তা বা আওয়ামী লীগকে বেশি রেলেভেন্ট মনে হয় আপনারাই রাখতেছেন উমামা, এটা হচ্ছে আমার, কারণ আওয়ামী লীগ এখন ইররিলেভেন্ট। আওয়ামী লীগের নেত্রী সকল কিছু থাকা সত্ত্বেও পালিয়ে গেছেন, খুবই বিচ্ছিরিভাবে পালিয়েছেন, নিজে পালিয়েছেন, নিজের পরিবারের লোকজনকে সহ পালিয়েছেন, দলীয় নেতৃত্বের কথা একবারও ভাবেন নাই, দলের লোকজনের কথা ভাবেন নাই। আপনারাই বোধহয় তাকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করে দেখাচ্ছেন, এটা অনেক সময় আমার মনে হয়। শি ইজ গন। আমার কাছে মনে হয় আমি 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 না আমি আবার আসবো আপনার কাছে, আপনার কাছে আপনার কাছে আসবো উমামা, আবার আপনার কাছে আসবো। আপনারা আওয়ামী লীগের মধ্যে দেখেছেন সেই ভূত, আমার কাছে সেই রকমই মনে হচ্ছে। ছাত্র দল ছাত্র শিবিরকে মানে আধিপত্যের জায়গা থেকে শত্রু মনে করে কিনা যে ছাত্র শিবির? খালিদ ভাই, আমি আবারও বলছি, আপনি হয়তো বলতে পারেন যে পলিটিক্যাল কোনো বক্তব্য কিনা, পলিটিক্যাল বক্তব্য না। আমরা আধিপত্য শব্দটি বিলুপ্ত করেছি। ছাত্রদল কোনো আধিপত্য, দখল এই ধরনের শব্দের সাথে আর পরিচিত নয়। আমরা তাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি, আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র শিবিরকে সরাসরি আহ্বান জানাচ্ছি, তারা যেন সকল ক্যাম্পাসে তাদের প্রকাশ্য কমিটি থাকবে, প্রকাশ্য কার্যক্রম থাকবে, কিন্তু হল পর্যায়ে গোপনে রাতের অন্ধকারে তারা জেনারেল স্টুডেন্টদের তাদের সাংগঠনিক কার্যক্রম দাওয়াত দিবে কিংবা তৎপরতা চালাবে, এটি কিন্তু সাধারণ শিক্ষাকে ভালোভাবে নিবে না। একাডেমিক ইন্টারেস্টে একটা প্রশ্ন জানতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের সমর্থক কত ভাগ রয়েছেন শতকরা, যখন তারা প্রকাশ্যে রাজনীতি করতে পারছেন সেই সময়টায় আর কি? আমরা হিস্টোরিক ভাবে জানি যে, হ্যাঁ, আমি এটি আমার অ্যানালাইসিস বলি। আমি ইতিমধ্যে সারা বাংলাদেশের প্রায় 60টির মতো শিক্ষা প্রতিষ্ঠানে এই বিগত 2 মাসে আমি গিয়েছি। এছাড়া আমাদের সাধারণ সম্পাদক সহ আমাদের এরকম আমাদের ইতিমধ্যে আমরা হিসাব করেছি প্রায় 1000-এর অধিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ইতিমধ্যে পদচারণা করেছে, তাদের কার্যক্রম পরিচালনা করেছে। আমরা যে দৃষ্টিতে থেকে থাকে গোপন, তো গোপন সম্পর্কে মানুষের একটা আগ্রহ থাকে, কিংবা যেমন আপনিও একটা অ্যানালাইসিস বিশ্লেষণ করছেন, তো সেই জন্য আমরা ওপেন হওয়ার আহ্বান জানাচ্ছি। তো আমি বলতে চাই, তাদের হয়তো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কার্যক্রম আগে থেকেই ছাত্রলীগের প্রশ্রয় থেকে তারা কার্যক্রম, তাদের সাংগঠনিক কার্যক্রম তৎপরতা চালিয়েছে, তাদের নেতাকর্মী রয়েছে, কিন্তু আমরা আমাদের কনফিডেন্স নিয়ে রাজনীতি করি। অপর কোন সংগঠন কি করলো এসব আমরা হিসেব করে রাজনীতি করি। বিগত সময় উদ্ভাসিত ছিল, আগামীতেও ইনশাআল্লাহ বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মুখপাত্র হিসাবে ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে রাজনীতি করে যাবে ইনশাআল্লাহ। ওকে, এটি এই পর্যায়ের শেষ প্রশ্ন আপনার জন্য। ছাত্রদলের কমিটি করার জন্য কি আপনি টাকা নেন? জি, ধন্যবাদ। বিগত সময়ে আমাদের কমিটির জন্য টাকা দেবে এই অবস্থা ছিল না, কারণ আপনি দেখেছেন 3টি নির্বাচনের পর যখন এই 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি যে ধরনের একটি মেসাকারময় একটি নির্বাচন হলো, আমাদের অধিকাংশ নেতাকর্মীদের গ্রেপ্তার করলো, 40,000 নেতাকর্মী। আপনি সেই দিনগুলো ভুলে যাওয়া যাবে না। সেই দিনগুলো এই 7 জানুয়ারি আমরা শুধু আন্দোলনে ছিলাম, অতঃপর মার্চ মাসে আমার কমিটি দিল, এরপর কোনো কমিটি করতে পারিনি, জাস্ট কেন্দ্রীয় সংসদীয় কমিটি ছাড়া আর তো কমিটি করতে পারেন। আন্দোলনের মধ্যেই তো এই আন্দোলনের জীবন কাটালাম, টাকা নেওয়ার কষ্টটা তো আসেই না, কারণ আমার কমিটি তো করিনি। আচ্ছা, কমিটি করলে টাকা নেবেন কিনা নিশ্চিত করছি, শুধু আমি নয়, আমার কথা তো বাদে, আমি তো আবারও বলছি, আমার বিরুদ্ধে যদি গুরুতর কোনো অভিযোগ আসে, আমি আমার এই পদ থেকে নিজে থেকে করবো। জনাব রাকিব ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। না, আমার সংগঠনের কথাটা বলি, আমার সংগঠনের কথাটা, যেহেতু আমি সংগঠনের সভাপতি হিসাবে আমি কনফিডেন্স সহকারে এটা বলতে পারছি, সেহেতু আমার সংগঠনের কোন নেতা কর্মী টাকার বিনিময়ে বাংলাদেশে একটি কমিটি হবে না ইনশাআল্লাহ।
আপনি টাকার বিনিময় রাকিব ইসলাম, আমার অভিজ্ঞতা আমি বলতে পারি, আপনি টাকা না নিলে, আপনার নেতা টাকা না নিলে, আপনার অভিভাবক টাকা না নিলে, সংগঠক টাকা না নিলে কারোর সাহস নাই টাকা নিয়ে কোনো কিছু করবে। সেটি আপনি না নিলে এটা সম্ভব না। আমরা অতীতে দেখেছি ছাত্রলীগের সভাপতিরা টাকা নিয়েছেন বলেই, ছাত্রলীগের সভাপতিরা আবার সেই টাকা আওয়ামী লীগের নেতৃত্বকে পৌঁছে দিয়েছেন বলেই অন্যান্য জায়গায় টাকার বাণিজ্য করা সম্ভব হয়েছে। এটা আমাদের অভিজ্ঞতা সেটি বলে।